চারপাশে না মশা অনেক গান গাচ্ছে আজকে। মানে এত সুন্দরভাবে গান গাইতে পারে মশা, মানে সেই গানটাকে আপনি সম্ভবত সবচাইতে বেশি ঘৃণা করেন। আর যখন ওই গান আপনার কানের খুব কাছে চলে আসবে আর যখন আপনি থাপ্পড়টা মারবেন এবং মশাটা যখন মারা যাবে এবং ওই স্যাটিসফ্যাকশনটা যখন আপনি টের পাবেন, তখন কিন্তু আপনি ভুলে যাবেন যে নিজের গালে নিজে একটা থাপ্পড় মেরেছিলেন, সেখানে একটু জ্বালা-পোড়া হয়েছিল। ওই স্যাটিসফ্যাকশনটা কিন্তু সেটা ভুলিয়ে দেয়। তো আমার চারপাশে মশারি টানানো আজকে। মানে এতটা অনিরাপদ কন্ডিশন। মানে মানে এমনভাবে মানে মিসাইলের মতো গতিতে ছুঁড়ে আইসা ৪ জন, ৫ জন, ১০ জন চোখের পাতায়, নাকের উপরে, হাতে, পায়ে কোন জায়গায় যে কামড় দেয় না, তার কোনো ঠিক ঠিকানা নাই। তার উপর আস্তে, আস্তে গরম বাড়া শুরু। আর আমার এমনি গরম লাগে বেশি। গলা বইসা যায়। আর একটু আগেও রেকর্ড করার মতো কন্ডিশনে ছিলাম না। মানে এত খারাপ অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না। শরীর থেকে ভাপ বের হইতেছে। কিন্তু তার সাথে কিছু কমপ্লিকেশন দেখা দিছে, যেটা আমার টাইফয়েডের সময় এমনিও হইতো, অমনিও হইতো। অনেক ব্যাপার নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু হয়তো অনেক ব্যাপার নিয়ে কথা বলতে পারবো না। এর বাইরে আমি কিছু জিনিস নিয়ে একটু কথা বলি। কারণ এই যে বললাম না যে এই যে এইখানে আমরা যে কথাগুলো বলি, ওই সমসাময়িক ব্যাপারগুলো থাকে, বা আমাদের তো মেইন আ সাবজেক্টই হচ্ছে ডিমনিক, মানে সুপারন্যাচারাল ব্যাপার-স্যাপার নিয়ে। আমরা বেশিরভাগ আলোচনা তো এটা নিয়েই করি। তো বেশিরভাগ আলোচনা করার পূর্বে একটা হিসাব-নিকাশ করলাম। মানে আমি এখানে বসে ওই রেকর্ড করার আগে হিসাব করলাম যে একটা $১ বিলিয়ন রেডার, ওই $১ বিলিয়ন রেডারকে ধ্বংস করার জন্য আ বর্তমান সময়ে লেটেস্ট আইফোন যেটা কনজিউমারের জন্য এভেইলেবল, ওইরকম ১৮ টা আইফোনের সমপরিমাণ দাম ক্যারি করে, বা ওই সমপরিমাণ দাম দিয়ে তৈরি করা একটা শাহেদ, মানে শহীদ ড্রোন আরকি। শাহেদ বলে ওরা, শহীদ ড্রোন। ওই একটা শহীদ ড্রোনই এনাফ। ভাবতে পারেন? কোথায় ১৭-১৮ টা লেটেস্ট আইফোন, আর কোথায় $১ বিলিয়ন একটা রেডার। কম করে হলেও তো $১২০ কোটি, $১২০ কোটি টাকার উপরে। সরি, ১২০ না, ভুল হইছে। ১ সেকেন্ড। $১২,০০০ কোটি। কম করে হলো $১২,০০০ কোটি। আর এখানে $২০,০০০ যদি হয়, $২০,০০০ কত? ২৪ লাখ। মানে ১২, মানে ১২০ করে হিসেব করি। মানে কোথায় হইতেছে সে $১২,০০০ কোটি মানে ক্যালকুলেশনে ভুল হইতে পারে। এমনও হইতে পারে ওটা $৫ বিলিয়ন রেডার। তারপর ধরলাম $১ বিলিয়ন রেডার। তো কোথায় ১২,০০০ কোটি একটা রেডার, আর কোথায় ২৪ লাখ টাকা দামের একটা ড্রোন। স্যাঁই করে উড়ে গেল, ব্যাস পুরো রেডারটাই শেষ। ইরানের যুদ্ধের যে বর্তমান যে অবস্থা, ইরান যেভাবে যুদ্ধটা চালায় যাচ্ছে, এই যুদ্ধটা ওরা প্ল্যান করছে 100% শিওর। এবং প্ল্যান করলেও এই মাস স্কেলে এখন যেভাবে তারা এই ড্রোন হামলা থেকে শুরু করে কমব্যাট মিসাইল, তারপর ব্যালিস্টিক মিসাইল, এগুলো যেভাবে ব্যবহার করে এখন, আমি 100% শিওর যে এটা রাশিয়া আর চায়নার ইনপুট আছে। রাশিয়া আর চায়না তাদের ইন্টারনাল পলিসি তো এদের সাথে খুব ভালো। ইরানের সাথে তো পলিসি চায়নার খুব ভালো। তো চায়না তো ইরানকে সবসময় হেল্প করছে। ইরানের তেল তো চায়নাই নেয়। তো হরমুজ দেখবেন যে চাইনিজ জাহাজের জন্য ওপেন। তো চায়না সবসময় হেল্প করে। বিনিময়ে অনেক কিছুই নেয়। কিন্তু যে হেল্পটা করবে সেই হেল্পটা তো সে অবশ্যই এই যে রিজিওনাল পাওয়ার যারা, এই যে আমেরিকা, তারপরে এটা সেটা, তারপরে এই যে ফকিন্নি মার্কা দেশ ইসরায়েল। তো এদের বিরুদ্ধে এরা সবসময় লড়বেই। প্রত্যেকেরই নিজস্ব একটা আইডিওলজি আছে। যার জায়গায় সে সেভাবে চলাফেরা করে। রাশিয়া কি ইনপুট দেয়, এটুকু বোঝার জন্য একটু সময় লাগতে পারে আমার। কিন্তু আমি পুরোপুরি দেখি যে চাইনিজ ইনফ্লুয়েন্স সবচাইতে বেশি। কারণ টেকনোলজির দরকার পড়ে তো। যে মিসাইল টেকনোলজিটা ওরা ব্যবহার করে, যেই রকম স্যাংশন দিয়ে রাখছিল, এই যে গত বছর ২০২৫ সালের কথা বলি। ২০২৫ সালেও আপনি মনে করেন আনুমানিক
400, 450 বা 500 ইরানিয়ান টাকা আর কি বাংলাদেশের ৳১ সমান ছিল আর কি। মানে বাংলাদেশের ৳১ 400, 450 অথবা 500 ইরানিয়ান টাকার সমপরিমাণ ছিল। তো এই বছর আসতে এই যে ইভেন আজকে একটু আগেও চেক করে দেখলাম বাংলাদেশের ৳১ সমপরিমাণ আপনার প্রায় অলমোস্ট ৳১১,০০০ ইরানের। মানে ইনফ্লেশনটা দেখলেন? আর অর্থনৈতিক অবস্থা দেখছেন? আপনি ভাইবা দেখেন যে আপনার দেশের ৳১ ওইখানে ৳১১,০০০ সমান হয়ে গেছে গত ২ মাসে। তারপরেও যদি বাদ দেন যে গত বছর বা স্টেডি বছরগুলা তো ৩০০, ৩৫০, ৪০০, ৫০০ এরকম ছিল। বাংলাদেশে ৳১ ওইখানে এরকম রেট। অর্থাৎ আপনার অর্থনৈতিক অবস্থা ভালো, আপনার উপর তার সে স্যাংশনগুলো দেয় নাই। কিন্তু এই পরিমাণ স্যাংশন থাকার পরেও, এইরকম আর্থিক কোলাপস হওয়ার মতো সিচুয়েশনের ভিতরে থাকার পরেও তারা কিভাবে টিকে আছে? চায়নার সাথে ওই যে ডিল করে যে তারা তেল বিক্রি করছে, আর নিজস্ব অনেক পলিসি আছে, ওগুলো ঘাটাঘাটি করলাম না, জাস্ট একটা কথাই বললাম ইচ্ছা করে। তো এই নিজস্ব পলিসিতে দেওয়া নেওয়ার হিসাব নিকাশ করতে ঠিকই কিন্তু ইরান নিজেদের এই যে মিসাইল বেসটা সে তৈরি করছে। এখন শোনা যায় যে মানে মুভিতে একটা ডায়লগ আছে না, ডেসপাইট টাইম ডেসপাইট মেজার্স। তো এটা মনে করেন যে এখন ট্রাম্পের জন্য এই অবস্থা হয়ে গেছে, ডেসপাইট টাইম ডেসপাইট মেজার নেওয়া লাগবে তাকে এখন সে যদি গ্রাউন্ড ট্রুপ পাঠাইতেই পারে। তো আপনি একটা দেশ তো দখল করতে পারবে না গ্রাউন্ড ট্রুপ ছাড়া। আমি আফসোস করতেছি যে কি পরিমাণ কচুকাটা এদেরকে করবে। আর আমরা তো চারপাশে ইনফরমেশন ব্লকড আমাদের, মানে কমপ্লিট সেন্সরশিপ। আপনি আমাদের দেশের সাংবাদিকদের আমরা গাইলেই না, ওরা ৮ গুণ বেশি খারাপ হচ্ছে। কারণ ওরা টাকার কাছে বিক্রি হচ্ছে, আমাদের সাংবাদিকেরা টাকার পিছনে ছুটে, এখন কেউ পয়সা দেয় না, তো ভিউ লাগে, তো এটা লাগে, তো এরা টাকার পিছনে ছুটে, আর ওরা টাকা খাইয়া সুপ, বুঝতে পারছেন? তো আপনার কাছে ওই খবর আসবে না যে তেল আবিবের কী অবস্থা, ওই ইসরায়েলের বিভিন্ন রিজনের অবস্থা কি। আপনারা একটা কথা বলি, ইসরায়েলিরা ইসরায়েলিও না, জন্মগতভাবে ইসরায়েলি না। দেখেন, মানে কেন বলতেছি, ইসরায়েল আপনার জন্ম হইলো, আপনার আরেকটা পাসপোর্ট থাকতেছে, আরেকটা দেশের নাগরিকত্ব আপনি নিয়ে রাখতেছেন। বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব যার আছে, এরকম অনেক লোক আছে, সে মনে করেন যে সম্ভবত আইন অনুযায়ী মানে সে দ্বৈত নাগরিকত্ব যদি রাখে, তাকে হয়তো দেশের সিটিজেন হিসেবে নাও গণ্য করা হইতে পারে, আমি জানি না, শিওর না। কিন্তু তারপরও ধরেন যে তার দ্বৈত নাগরিকত্ব আছে, সে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে চলে যেতে পারে, আবার বাংলাদেশের নাগরিকত্ব থাকলেও সে আরেক দেশের নাগরিকত্ব থাকলো। তো প্রত্যেকটা মানে ইসরায়েলি দেখবেন যে আপনার পাসপোর্ট ২টা করে, তাদের অন্য দেশের নাগরিকত্ব আছে। আপনি কিন্তু দেখবেন না যে ইসরায়েলিরা যে পালায় যাচ্ছে, এই ইনফরমেশন আপনার কাছে আসতেছে, কোনো মতে আসবে না। ইনফরমেশন ব্লক করার জন্য ক্যারি রুমের ভেতরে কারি লোক বসা, কিওয়ার্ডই লিখতে পারবেন না। কিওয়ার্ড লিখবেন 0 মিলি সেকেন্ডের ভিতরে, মানে অ্যালগোরিদম এত ফাস্ট, 0 মিলি সেকেন্ডের ভিতরেও ডাউন করে ফেলতে পারে। আর যদি আপনি অ্যালগোরিদমকে একটু বিট করে যদি 2 মিনিটও রাখেন, ব্যাস উড়াই নিয়ে যাবে। ইনফরমেশন বাইরে আসতে দিচ্ছে না যে মানে ইরান কি পরিমাণ গর্ত বানায় দিছে, সেটা দেখাবে না। এবং সবসময় দেখবেন কি ইসরায়েলি হামলাগুলা অথবা এই সমস্ত হামলাগুলা, ওরা দেখবেন যে সবসময় সিভিলিয়ানের উপরে হামলা করে। তো এখন ইরানও কিন্তু ওই রাস্তায় অ্যাপ্লাই করছে যে মানে যারে পামু তারই ছৌ, এই অবস্থা। এখন গালফের তো অবস্থা খারাপ বানায় দিছে পুরোপুরি, কারণ গালফের কারণেই তো এই অবস্থা হয়েছে দুনিয়াতে। মুসলমান তার হইতে পারে না, এরা মনে করেন যে ম্যাক্সিমাম লোক শিয়া হইলেও, গালফের বিভিন্ন দেশের লোক ম্যাক্সিমাম শিয়া হইলেও, মানে শিয়া হওয়ার পরেও তারপরও তারা মানে তাদের মানে শেখ বা সরকার যেটাই বলেন, তারা তো আমেরিকায় ঘেঁষা। এখন ইন্টারসেপ্টর মিসাইল কিন্তু শেষের দিকে, স্টক কিন্তু লিমিটেড, এখন বিভিন্ন জায়গা থেকেও টোকায় আনতেছে। তো আপনি তো বেশি দিন টিকতে পারবেন না। আর আপনি যদি আপনার দামি প্লেনগুলো পাঠান, তো পরে তো ওই দামি প্লেনগুলোও পড়বো। ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। অবভিয়াসলি ওকে হারতে হবে, হার ছাড়া কোনো উপায় নাই ওর।
আপনাকে এইটুকু বুঝতে হবে যে একটা দেশ যার অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ সে তারপরও এই পরিমাণ যুদ্ধে নামছে। অথচ বাংলাদেশের অবস্থা দেখেন, আমাদের আছে কোনো ড্রোন? আমাদের আছে কোনো এরিয়াল ওয়ারফেয়ার করার মতো কোনো ক্যাপাবিলিটি? আমাদের নৌবাহিনীর কোনো ক্যাপাবিলিটি আছে? আমাদের পদাতিক বাহিনীর কোনো ক্যাপাবিলিটি আছে? চিন্তা করেন কালকে যদি মায়ানমার আমাদের ওই বর্ডারে যদি ইনভেশন করে, কি হবে বলেন তো? আপনি একটা নির্দিষ্ট এরিয়ার দখল কিছু সময়ের জন্য হারায় ফেলতে পারেন। সেটা হইতেও পারে ৫ বছরের জন্য। আপনার হ্যাডন নাই, আপনার সে অবস্থায় নেই। আপনার একটা বাস্কেট। বাংলাদেশ নিরাপত্তার দিক দিয়ে একটা বাস্কেট। এই যে দেখেন একটা শাহেদ ড্রোন। সে ২৪ লাখ ২৫ লাখ আ টাকার ড্রোন সম্ভবত। ২৪ লাখ ২৫ লাখ টাকার ড্রোন। আপনি তাহলে ভাইবা দেখেন যে আপনি এই ওয়ান বয় ড্রোনগুলা সামনে আপনি লাগাইতে পারতেছেন। কি জানি বলে আপনার এক্সপ্লোসিভ ব্যবহার করতে পারতেছে। সেটা ৩০-৪০ কেজি এক্সপ্লোসিভ ব্যবহার করতে পারতেছে, ক্যারি করতে পারতেছে নিজের সাথে। তো এইটা অটোমেটিক একটা বোম। তাহলে দেখেন যে এই জিনিসটা ওদের কাছে আছে। ওদের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ। ওরা তারপরেও সেটা পারতেছে স্যাংশনের মধ্যে থাইকাও। আর বাংলাদেশ ইম্পোর্টে ১ নাম্বার অথবা ২ নাম্বার মানে গার্মেন্টস সেক্টর দিক দিয়ে। দেশের অর্থনীতি কী অবস্থা আছে সেটা আমার জানার দরকার নেই এখন। কারণ আমি বুঝি না যে এই দেশের অর্থনীতি সরকারের হিসেবে বদলায় আরকি। কিন্তু ইনফ্লেশন তো দেশে আছে। তো ইনফ্লেশন তো দেশে আমরা চোখে দেখি। তো এখন আমাদের কি আছে? আজকে যদি আমি একটা সিরিয়াস থ্রেটের কথা বলি আমি আপনাকে, এটা একটা সিরিয়াস থ্রেট। আমার মনে হতে পারে আমি উন্মাদ। হ্যাঁ, আমি উন্মাদ। আর আপনি আমার কথা যদি বিশ্বাস করেন তাহলে আপনি উন্মাদ। আর যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি সুস্থ মানুষ। সুস্থ মানুষের জন্য এই কথাটা না। আমাদের যেই পরিমাণ এলাকা এই মুহূর্তে দখলে কোনো আরাকানের লোকদের কারণে। আমরা তো এখানে তাদেরকে শেল্টার দিয়ে রাখছি, তাই না? সেখান থেকে আবার ভাষণ চড়ে সম্ভবত পাঠানোর কথা ছিল। আমি আবার ওগুলা গাড়ি নাই, ওই ইনফরমেশন দেখি নাই। এটা যে আমাদের জন্য থ্রেট সেটা কি এখনো বোঝেন নাই আপনি? আমাদেরই এলাকা, আমাদেরই থাকার জায়গা প্রায় আনুমানিক ১০ লাখের উপরে মানুষ, রোহিঙ্গা মানুষ যারা, রোহিঙ্গা বলাটা ভুল, এটা ঠিক না। আরাকানের লোক যারা, যাদেরকে আমরা থাকার জায়গা দিছি, এমন না যে তারা খুব মানবেতর জীবনযাপন করতেছে। তারা যদি ওই ছোট্ট ঘরের ভেতরেও থাকে, তাদের লাইফস্টাইল দেখা দরকার আপনার। আপনাকে বুঝতে হবে অলরেডি বাংলাদেশের এক টুকরা শেষ। মনে করেন যদি ওই বাংলাদেশে যদি এই মুহূর্তে আপনি ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। এখন ওইখানে যদি বর্গ কিলোমিটার হিসেবে মনে করেন যে বাংলাদেশের কথার কথা ১০,০০০ ভাগের ১ ভাগ। কথার কথা বলতেছি। তো বাংলাদেশকে যদি ১০,০০০টা ভাগ করেন তাহলে আপনার ১ ভাগ অলরেডি শেষ। ওইটার দখল আপনি নিতেই পারবেন না। আপনার এই জায়গা অলরেডি দখল করা। তো সে যদি ওইখান থেকে ইনভেসিভ অ্যাটাক করে বার্মা থেকে যখন ইনভেসিভ অ্যাটাক করবে, আমাদের দেশের মানুষ তো এমনিই উন্মাদ। তো উন্মাদেরা তো আরও বেশি প্যানিক ছড়ায় দিবে। ফেসবুক লাইভ করে ফেসবুক লাইভ মানে দৌড়াইব লুঙ্গি পরে, লুঙ্গি খুললে উড়ে গেল কিনা, ভিতরে তার জেঙ্গা টেঙ্গা কিছু পরে নাই। তো তখনও দেখাইব যে দেখেন গাইজ কি হচ্ছে, সে বম্বিং হয়। বম্বিং তো আর হবে না, মানে ফায়ারিং। অদূর ভবিষ্যতে যদি এই ঘটনা ঘটে তখন কি করবেন? ঘটবেই, এটা হইতে হবেই। আমি এখন বলতেছি কেন। অদূর ভবিষ্যতে এই ঘটনা ঘটবে। বাংলাদেশের কিছু অংশ শেষই, অলরেডি কিছু অংশ শেষ, যেই অংশের উপরে কোনো নিয়ন্ত্রণই নেই আমাদের। এখানে ঢাকায় বসে দেখা বা ওই টেকনাফে বসে থেকে বা তেঁতুলিয়ায় বসে থেকে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ওই জায়গাগুলোতে না যান ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে আপনার কিছু অংশ শেষই নাই আপনার দখলে। ওইটা অলরেডি ইনভেশনের মধ্যে আছে। টাইম হইলে একদিন ফুল স্কেল ওয়ার হবে। আর ওই ফুল স্কেল ওয়ারের জন্য বাংলাদেশ তৈরিই না। গেরিলা ওয়ারফেয়ার যে করবেন, দেশের মানুষের ভিতরে দেশপ্রেম আছে? দেশপ্রেম বলতে কোনো কিছু নাই। তখন যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে, সেটা যদি ইম্প্যাক্ট ফেলায় ইমোশনালি, তখন পুরো দেশ এক হইতে পারে। এই কেসে, ইরানের কেসে সুপ্রিম লিডারের ডেথ। সে চাইলে বাংকারে লুকায় থাকতে পারত,
সে খুবই ভালো করে জানে যে সে বাংকারে লুকায় থাকলে তো সে মরতেছে না এখন। কিন্তু সে জানে যে তার ইরানের জনগণ ডিভাইডেড। তাদের ভেতরে একতা নাই। একটা যুদ্ধে আপনার পেছনে যাদের জন্য আপনি লড়তেছেন, তাদের ভেতরে একতা থাকা জরুরি। ঠিক যেমনটা আল্লাহর রাসূল যখন যুদ্ধের জন্য তৈরি, পিছনে ইহুদিরা ষড়যন্ত্র করতেছে আমাদের নবীদের পরিবারের লোকের উপরে হামলা করার। ভাইবা দেখতে পারেন সেটা কতটা chaotic সিচুয়েশন। তো তখন আপনার দরকার হচ্ছে ইউনাইটি। তো সেই ইউনাইটি আপনি কিভাবে দিবেন? মশা একটা কামড় মারছে আমারে মাত্র। সেই ইউনাইটি আপনি কিভাবে দিবেন? সেটা ইমোশনাল হিট। যখন সে জানে না? তাহলে নিজের অফিসে সে অফিস করতে গেল কেন? জানে তো। কখনো স্বেচ্ছায় আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত গ্রেটার গুড। মানে মানে গ্রেটার গুডকে সার্ভ করে। এখন ইরানের মানুষ এক। প্রথম একটা ঘটনা স্কুলে অ্যাটাক, যেটা ইসরায়েল সবসময় করে। কারণ সে সবসময় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে টার্গেট করে। আজকে নতুন না, শিশু সন্তান হত্যা করা ওদের একেবারে রক্তের সাথে কানেক্টেড। ওই বলি দেওয়ার রীতিনীতি ওদের ভিতরে ছিল তো এই জন্য। তো স্রষ্টাকে রাগাইতে হবে, তো এটা ওদের রক্তের ভেতরে বিল্ট ইন। স্রষ্টাকে রাগানো ওদের রক্তের ভেতরে বিল্ট ইন। আল্লাহ ওদেরকে দুইবারই একেবারে মাইরা কেটে সাফ করে দিয়েছিল। তো আপনি এখন যখন ইউনিটি আসবে আপনার, তখন আপনি যে লড়তে পারবেন। তো আমাদের এখানে এরকম একটা ইউনিটি হইতে হবে তো তখন। কিন্তু ইউনিটি হোক বা যেটাই হোক, আতে ওয়ারফেয়ার চালানোর মতো অ্যাবিলিটি আছে আপনার? আমার একটু বলেন তো, বাংলাদেশের আর্মির কাছে এই মুহূর্তে কোন অত্যাধুনিক অস্ত্র আছে যেটা দিয়ে সে এই বর্তমান যুগের ওয়ারফেয়ার চালাতে পারবে? আরে ভাই, বাংলাদেশে তো সাইবারই ঠিক নাই। ওরা যেইভাবে সাইবারটাকে কন্ট্রোল করে, ডার্ক ওয়েব থেকে শুরু করে, মানে অরিজিনাল ওয়েব থেকে শুরু করে এই সার্ভিস ওয়েব বা এই যে সমস্ত ওয়েব আমরা দেখি, এগুলোর উপরে ইনফরমেশনকে যেইভাবে ওরা মিলি সেকেন্ডে ট্র্যাক করে ধরতেছে, বাংলাদেশে আসেনি কেউ, নাই। এই দেশের মানুষ ফেসবুকে চিল্লায় করবো যুদ্ধ করা দরকার, কিন্তু তার গোলটা কি? তার গোল হইতেছে এইটাই, সকালে অফিস করো, রাতে ঘুমাও। অর্থাৎ আপনি কিন্তু সেই রকম না, যেখানে আল্লাহ আপনাকে বলছে স্টেট ফার্স্ট রেডি থাকতে, অশ্বারোহী বাহিনী তৈরি রাখো সবসময় যুদ্ধের জন্য। কেন? কারণ এই সিচুয়েশন আপনার উপর এসে পড়বে। তো আপনি যদি শক্তিশালী না থাকেন, তাহলে আপনারা যে কেউ এসে যে কোনো কিছু করে দিয়ে যাবে। যেমন আমাদের বর্ডারে যেমন মধ্যে সামনে গুলি করে মারতে পারত। কেন? অর্থাৎ আপনার বর্ডারের যেই গার্ড যারা আছে, তাদের ভিতরে সাহস নাই, মুখ খারাপ করে কথাটা কইলাম না, অথবা তারা বিকৃত হয়ে গেছে, এই জন্য বর্ডারে গুলি মারতে পারে ইজিলি। কিন্তু শরিয়া আইনের কথা বাদ, মানুষের তৈরি করা যে আইন, সেই আইনেও অপরাধীরও একটা আছে, কি বলে তাদের কথা অনুযায়ী, অপরাধীরও হিউম্যানিটি বা কিছু একটা, টাইমটা ভুলে গেছি আমি, এরকম আছে। তো আপনি তো তারা শ্যুট করতে পারবেন না, তাদের মানুষের তৈরি করা নিয়ম অনুযায়ী ডাইরেক্ট এভাবে তো শ্যুট করতে পারবেন না। রিজনটা কি? সে তো কাউকে খুন করে না, 2 সেটটা গাঞ্জাই পাস করছে, অথবা 2 সেটটা হেরোইনই পাস করছে, অথবা 2 সেটটা গরু লেগে গেছে। সে তো আর ইনভেসিভ অ্যাটাক করে নাই তোমার দেশের উপরে। একটা মানুষ তো তোমার দেশ খেয়ালিতে পারবো না, দুগুলি করে মারছো, রং না? মানুষের আইন এই জন্যই এরকম ফাঁকটা জিনিস। মানুষ আইন তৈরি করে নিজের ফাঁক ফোকর এবং নিজের কোমরকে সামনের দিকে এক্সপোজ না হওয়ার জন্য, এবং সবসময় সব কিছু নিজের কাছে ক্যারি করে রাখার জন্য, নিজের কাছে সমস্ত পাওয়ারের হিসাবটা ধরে রাখার জন্য। এই যে আমাদের এখানে আপনি যতই মায়া করেন, যতই দরদ করেন না কেন, আমাদের ভেতরে একটা বিস্ফোরা আছে এখন। এই আরাকানের বাসীরা কালকে যখন এই আরাকান দাঁড়ায় বলবে যে আমরা যে ল্যান্ডে আছি, আরও কিছু ল্যান্ড তারা ছিনায় নিয়ে, উইদিন আ ডে, একদিনের প্ল্যান, আপনি কইতেও পারবেন না। কি বাংলাদেশের আর্মির কাছে কোনো ইন্টেলিজেন্স আছে? নাই। গত 18 মাসে খালি একটা জিনিসই দেখছি, ডিজিএফআই খারাপ, এনএসআই খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ। এরা সবাই কাজ করে গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্ট যেমনি চাবে তেমনি কাজ করবে। গভর্নমেন্ট যদি এদেরকে স্বাধীন উইল দিত, তাহলে তারা সেইভাবে কাজ করতো। গভর্নমেন্ট চাইছে মানুষের গুম করতে, তারা সেই কাজই করছে। গভর্নমেন্ট চাইছে মানুষের
মানুষের ওই জায়গায় তুমি ট্র্যাক করবে, সে এটাই করছে। তারা কিন্তু অন্য কাজগুলা করে নাই। অর্থাৎ গভর্নমেন্ট ডিসিশন যেটা দেবে সেটাই তারা ফলো করবে, তাই না? ডিজিএফআই বা এনএসআই। তো এখনও যখন ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে ইনফরমেশন পাবেন না। নাই, এরা খবরই জানে না। কিন্তু হবে কি জানেন? ঠিক এইরকম ঠাস করে একটা ঘটনা ঘটবে একদিন। একদিন দেখবেন কি দুপুরবেলা আপনি খবর পাবেন। আমি বলে রাখতেছি, লিখে রাখেন। আমার কথাটা আজকে লিখে রাখেন। আজকে কয় তারিখ? দেখেন তারিখটা আমার মাথায় নাই। বাট ধরে নিয়ে আজকে ৮ তারিখ। তাও বলিতে পারে আমার মাথা মতো ঠিক নেই। গায়ে কিন্তু জ্বর আর পেটে প্রচণ্ড ব্যথা করতেছে। তো ধরেন, যাই হোক, আপনি আজকে লিখে রাখেন। একদিন দুপুরে খবর পাবেন কিছু একটা হয়ে গেছে। কারণ আমাদের তো সাংবাদিকরা সেখানে যা পৌঁছতে পারবে না। ইনফরমেশন ভেরিফাইও করতে পারবে না ১,০০০টা ফোন কলের ভিতরে। মানে কোন এক ধরনের সংঘর্ষ হইতেছে বা সামথিং কোনো কিছু। বিকাল পর্যন্ত আসতে, আসতে দেখবেন যে কিছু একটা হইছে যেটা আমরা এখনো ধরতে পারতেছি না, বাট মাস স্কেলে বড় কোনো ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশের ভেতরে। সন্ধ্যার সময় যে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের কিছু অংশ দখল হয়ে গেছে গা। যারা দখল করছে তারা ইনভেসিভ আগে থেকেই ছিল এখানে। আপনি জায়গা দিয়েছেন, তারাই দখল করছে। এবং রাইত আসতে, আসতে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে এটা জাস্ট অনেক দিনের প্ল্যান। অর্থাৎ আপনি কিছু বুঝে ওঠার আগে দুপুরে কিছু শুনবেন। সেইটা দুপুরে, কিন্তু আমি আবারও বলতেছি, দুপুরে ১২টা-১টার দিকে শুনবেন যে কিছু একটা গন্ডগোল হইতেছে। সেই গন্ডগোল মানে আপনি ক্লিয়ারও হইতে পারবেন না বিকাল পর্যন্ত। সন্ধ্যার দিকে যে কিছুটা বুঝতে পারবেন যে কিছু একটা ইনসার্জেন্সি হয়ে গেছে বা বড় ধরনের কোনো গুপ্ত হামলা হয়েছে। কিন্তু রাত আস্তে, আস্তে বুঝবেন দেশের কিছু অংশ দখল হয়ে গেছে। এবং দেখবেন কি ওইখান থেকে একটা ভিডিও বার্তা পাঠাইতেছে যে আমি এই অমুক, অমুক এই অংশটুকু বাংলাদেশ থেকে স্বাধীন ঘোষণা করলাম। লিখা রাখেন আমার নামে। লেখা রাখেন। এটা দেখার জন্য রেডি থাকেন। মানে তারাই বলবে যে আমরা এই অংশটুকুর মালিক এখন থেকে। এবং বাংলাদেশ আর্মির ক্যাপাবিলিটি নেই ওইখানে যে ইনসার্জেন্সি অপারেশন করার। জানেন, কারণ তারা ভেতরে ভেতরে রেডি হয়ে থাকবে সবাই। তারা ভেতরে ভেতরে এমনভাবে রেডি হবে যে কল্পনাও করতে পারবেন না। বললাম তো, সরকার যদি একটা কথাই শুনে যে ইনসার্জেন্সি আছে, তাহলে সে যদি ওইটা শুনে, তাহলে সে যদি ওইভাবে প্ল্যান করে, তাহলে সে আগাইতে পারবে। নইলে আগাইতে পারবে না। তো আমাদের ভেতরেও কিন্তু সেই জিনিসটা বিদ্যমান আছে। ওই যে মনে করেন এটা একটা জলাতঙ্ক ভাইরাস, রেবিস, যেটা এখন সুপ্ত, আস্তে আস্তে ট্রাভেল করতেছে ব্রেন পর্যন্ত। ব্রেনে যায়ও একটু সময় নিয়ে তারপরে অ্যাটাক করবে। এখন কোন পর্যায়ে আছে জানেন? গলা পর্যন্ত আসছে। ব্রেনে যায় পৌঁছাবে, অ্যাটাক হবে। এক্সপেক্ট করেন এই সরকারের আমলে এমন ঘটনা ঘটে যাওয়ার চান্স আছে শেষের দিকে। হওয়ার চান্স আছে শেষের দিকে। আর যদি এই সরকারের টাইমও না হয়, কিন্তু আগামী কয়েক বছরের ভিতরে এই ঘটনা ঘটবেই। ইনসার্জেন্সি আপনার চোখের সামনে আসবে। এই আপনার আগ করে তাকায় দেখবেন যে কি থেকে কি হয়ে গেল। আমার দেশে বিশাল এক অংশ নাই, হুট করে বিশাল অংশ কি আপনি হিসেব করতে দেখবেন যে প্রায় একটা জেলায় গায়েব হয়ে যেতে পারে। তো বাংলাদেশের ৬৪টা জেলা তো আর আয়তন সমান না। এখন তো মনে হয় ৬৪ না, আরও বেশি জেলা। আয়তন তো সমান না। মনে করেন এক জেলার অর্ধেক করে ক্লেম করে দিল যে আমরা পিপলস রিপাবলিক অফ কি রোহিঙ্গা। কথার কথা, ঠিক আছে? তো তখন কি করবেন? দেশের নাম হয়ে যাবে পিআর। তারা ঘোষণা করবে এই দেশের নাম পিআর, পিপলস রিপাবলিক অফ রোহিঙ্গা। কথার কথা। এবং অমুক হইতেছে তাদের ক্যাপিটাল, এবং তারা হইতেছে তাদের কাছে যে পরিমাণ অস্ত্র থাকবে, যে পরিমাণ থাকবে, মনে করেন যে তামিল টাইগারের চেয়েতেও বেশি। মানে আপনি তামিল টাইগারকেও ঠেকানোর মতো অ্যাবিলিটি রাখেন না বাংলাদেশে, আসলেই রাখেন না। আর পাহাড়ের খবর তো জানেনই না। পাহাড়ের খবর জানেন না। আমি হাঁটছি, আমি দেখছি। যা দেখেন গপ্প গপ্প গপ্প। তো ওইখানে আপনার কোনো নিয়ন্ত্রণই নাই। আপনার মনে হইতে পারে, বাট নিয়ন্ত্রণ নাই আপনার। তো আপনার আমাদের যে যে এরিয়াটা, মনে করেন যে ফেনীর পরবর্তী সাইড,
আল্লাহ না জানে কোন দিন কোন ঘটনা ঘটে, আল্লাহ না জানে। কিন্তু ঘটনা ঘটবে, কিন্তু বলে রাখতেছি যে লিখে রাখেন, এমনি এমনি কোনোদিন আমি কিন্তু ফাউল কথা বলি না। এই জিনিসগুলো হবে। তো আপনি ইনসার্জেন্সি দেখবেন এবং আপনার মিলিটারি সে ক্যাপাবিলিটিই নাই যে সেই ইনসার্জেন্সি দমাতে পারবে। আজকে সাপোজ যদি কেউ ফেনীর ওই অঞ্চলটা ব্লকেট করে দিয়ে বললো যে আয় পারলে চিটাগাং ঢুক, আর্মি পারবে না সেটা ইয়া করতে, পারবে না। কারণ সেও বোকা না যে সে মানে আর্মির খবর না জেনে সে এমনি এমনি ব্লকেট দিয়ে দিবে, কখনো না। তো আপনার শত্রু যে বিভীষণ, যে রেবিস ভাইরাস, সে এখন সুপ্ত অবস্থায় আছে, মানে সে তৈরি হইতেছে অ্যাটাক করার জন্য। এই জন্য আপনি বুঝবেন যে উপর দিতে আরে কোনো কিছুতে না, সবই তো নর্মাল, কিন্তু জাস্ট ওই যে একদিন দুপুরবেলা সব শুনবেন এটা গোলযোগ হয়েছে, গোলযোগ বাড়তে 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 রাত আস্তে আস্তে দেখবেন যে দেশের একটা জেলার স্পেসিফিক এই পরিমাণ জায়গা দখল হয়ে গেছে। এখন আর্মি যাওয়া আবার সেই পরিমাণ মানুষকে গুলি করে মারতে পারবে না ভাই, পারবে? তো ওইটাও তো আবার হিউম্যানিটেরিয়ান একটা ব্যাপার স্যাপার থাকে। অলরেডি তো অনেক জায়গায় খায়া বসে আছে, কেন ফেরত পাঠাতে পারেন নাই এখন পর্যন্ত? কেন পারেন নাই? বুঝেন না কেন? হাত থেকে চলে গেছে তো, দেশের এক অংশ অলরেডি হাত থেকে চলে গেছে। এইখান থেকে আপনি বুঝতে পারবেন, এখনো তো বুঝতেছেন না, পরে যে বুঝতে পারবেন যে ইরান কেন এরকম করে, তখন যে বুঝতে পারবেন যখন নিজের উপরে এসে হাতটা পড়বেন, নিজে যখন টের পাবেন। তো এখন তো নিজের অস্তিত্বের উপরে হাত পড়ছে না, এই জন্য ইরান এখন এরকম করতেছে। কারণ তারা এর আগের বারে যখন 12 দিনের যুদ্ধ করছে, ওই সময় যে অকামটা হয়ে গেছে এটা বুঝতে পারছিল, এবং বুঝতে পারছিল দেখে এইভাবেই তৈরি হয়েছিল। এবং এইভাবে তৈরি হওয়ার পরেই কিন্তু সে ডিসাইড করলো, সুপ্রিম লিডার ডিসাইড করলো যে আমি যা বসে অফিসে আমার উড়া দেখ, আমি জানি এতে আমার ইরান এক হয়ে যাবে, আর আমার জনগণ এক হইলে আমরা যুদ্ধ লড়তে পাবো না। আর্মি মারবো মিসাইল, আর দিক দিয়ে জনতা করবো দাঙ্গা, তাহলে কি হয়? দেশ তো শেষই। এখন কই দাঙ্গা হইলো, দেশ এক হয়ে গেছে, মানুষ এক হয়ে গেছে। তো এরকম আপনিও এক হবেন যদি এরকম কোনো ইমোশনাল ঘটনা ঘটে। আর ওইরকম ইমোশনাল ঘটনা যদি না ঘটে, আপনিও এক হবেন না। বরং আপনি এই যে এখন দেখবেন যে তেল মজুত করে মানুষজন, কোন জায়গায় দেখলাম জানি কোন ব্যক্তি নিজের বাড়ির উঠানে বা কোথায় জানি তেল মজুত করছে, এই মজুদের ধান্দার মধ্যে পড়ে যাবেন। তখন আপনি যে ব্যক্তি চিরাও খান না, সেই ব্যক্তি তখন এক বস্তা চিরা মজুত করার ধান্দার মধ্যে পড়ে যাবেন। কারণ সবার আগে চিন্তা করবেন খাওয়ার, কিন্তু এটা চিন্তা করবেন না যে গোলামি নাকি যুদ্ধাবস্থার ভিতরে থাকবেন। এটা কখনোই চিন্তা করবেন না। মুসলমান হইতে পারেন নাই ভাই, মুসলমান হইতে পারেন নাই। আপনি আমারে বলতে পারেন যে কথাটা কেন কস তুই, এত বড় সাহস? কারণ আল্লাহ বলছে আপনাকে স্টেট ফার্স্ট রেডি থাকতে, আপনি রেডি হন নাই। আমরা 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 উদ্ভট চিন্তা ভাবনা করি, আপনারা সুস্থ মানুষ সেই জন্য আমাদেরকে উন্মাদ মনে হয়। কিন্তু আমরা এই যে বডিটা, এই বডির কোথায় কোথায় ইনফেকশন সেটাকে আমরা ধরতে পারতেছি, কিন্তু এই বডির বাকি অংশগুলো সেটা ধরতে পারতেছে না। এই জন্য বাকি অংশ সেটাকে গুরুত্ব দেয় না, আর বাকি অংশে কোনো রিয়াকশন পড়ে না যতক্ষণ পর্যন্ত ওই বিস্ফোরণটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে ইফেক্ট না ফেলায়। যখন সিএনসি ইফেক্ট দেখা দেওয়া শুরু করবে, তো তখন মনে করেন যে আপনার পুরো বডি তখন রেসপন্স দেবে, কিন্তু ততক্ষণে দেরিও হয়ে যেতে পারে, আপনি মারাও যেতে পারেন সেপটিক শকে। আপনার বডির কথা বলতেছি আমি, অথবা যে কোনো রকমের ঘটনাতে মারা যেতে পারেন, বডি কলাপস হয়ে যাবে। এই জন্য আমি উন্মাদ, ঠিক ওই পাশে দেখি, ওই দিকে তাকায় যেদিকে মানুষ তাকায় না। কারণ একদম শান্ত পরিবেশই সবচেয়ে ডেডলি। পরিবেশ শান্ত হওয়ার কথা না। মনে করেন যে আপনার তুফান আসতেছে, ঝড়, ঘূর্ণিঝড় আপনার উপর দিয়ে চলে গেল, প্রচণ্ড উৎপাত ঘটায়, এরপর দেখলেন বিশাল সাইলেন্স, কোনো কিছু নাই, ইভেন বাতাসও নাই, গাছের পাতাটা পর্যন্ত নয় না, একদম কমপ্লিট সাইলেন্স। আপনি তো করবেন যে আয় ঝড় গেছে গা, হুট করে শুনবেন যে আবার একটা শব্দ লাগে কেন? তার ম্যাক্সিমাম 1-2 মিনিটের ভেতরে আপনি দেখবেন যে বাতাস আপনাকে আবার বাড়ি মারা শুরু করছে। তার কিছু মিনিট পরে দেখবেন যে বাতাসটা সে পূর্ণ গতিটা আবারও দেখাইতেছে। এটাতে ঝড়ের কাজ।
আপনি এখন সুপ্ত অবস্থায় থাকেন না। আপনি অন্তত তৈরি থাকেন। আর যখন এরকম মাস স্কেলে ঘটনা ঘটবে, আপনার নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে, আপনার সাবমেরিন কেবল ছিঁড়া যাবে, তখন আপনার কাজে আসবে কি জানেন? একটা রেডিও। ইলেকট্রিসিটি চলে যেতে পারে, তখন কাজে আসবে কি জানেন? একটা প্যানেল। প্যানেলটা তো আর নষ্ট হইতেছে না। আর প্যানেলটা যদি আপনি এনার্জি স্টোর করতে চান, তাহলে আপনার একটা ব্যাটারির দরকার। রাইখা দেন নিজের কাছে। কোনো একদিন এরকম দিন দেখা লাগতে পারে। মানুষ তৈরি থাকে কেবল জীবনে সেই একদিন দেখার জন্য। আপনি 50 বছর রেডি ছিলেন, 50 বছরের একটা দিন কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু ওই একটা দিনের জন্যই তো আপনি রেডি ছিলেন। আর ওই একটা দিন যখন চলে আসবে, তখন এই 50 বছর অপেক্ষার ফলটা আপনি দিন পাবেন। কারণ ওই দিন ওই রেডিওটা আপনার কতটা জরুরি ছিল। কারণ আপনি রেডিও সিগন্যালের উপরে যে বাধা দিবেন, আপনি নিজেরা ছোট ট্রান্সমিটার তৈরি করে রাখতে পারবেন সিগন্যাল এদিক থেকে এদিক পাঠানোর জন্য। তো রেডিও সিগন্যালকে আপনি নষ্ট করতে পারবেন না। মনে করেন ট্রান্সমিটার একটা সাধারণ মানুষও তৈরি করতে পারে, আপনিও পারবেন। একটা ইউটিউব টিউটোরিয়াল দেখবেন, ট্রান্সমিটার তৈরি করতে পারবেন আপনি। ভয়েস আদান প্রদান করতে পারবেন। তো এটার জন্য ইলেকট্রিসিটির দরকার। তো আপনার সূর্যতা কোথাও যাইতেছে না, তো প্যানেল একটা, বেশি না, 20 ওয়াটের একটা প্যানেল, যাতে সেই 20 ওয়াটের প্যানেলটা আপনার ওই লিথিয়াম আয়নের সেলটাকে যাতে একটু চার্জ করে রাখতে পারে। আর রেডিও, এটা আপনার খুব দরকার। কারণ কোন দিন আপনি এই দিন দেখেন আল্লাহ জানে। ইন্টারনেট ব্ল্যাকআউট দেখছেন না? ইন্টারনেট ব্ল্যাকআউট দেখার পরে যদি ওই একই টাইমে ইলেকট্রিসিটির ব্ল্যাকআউট আসতো, তখন কি করতেন? তখন ওই রেডিও কামে আসতো। কারণ ফোন তো শেষ হয়ে যাবে, ফোনে চার্জ। ফোনে কল দিচ্ছেন, কলে পাবেন, কিন্তু পরে দেখবেন যে চার্জও শেষ। তখন আপনার তখন দরকার এক্সটার্নাল পাওয়ার সোর্স। ওটা হচ্ছে সোলার প্যানেল। দেখেন, যারা আমার বয়সী মানুষ আর যারা আমার চাইতে কম বয়সী মানুষ, আপনাদেরকে তৈরি হতেই হবে। তৈরি আপনাদেরকে হতেই হবে, কারণ আপনারা জানেন না আগামী 10-12টা বছর পরে কি হইতে যেতেছে। মানে এখন যা দেখতেছেন তা হচ্ছে টাইমারের শুরু। টাইমারের শুরু। কারণ দুনিয়ার এক অংশে যদি আগুন জ্বলে, আরেক অংশ ঠান্ডা থাকে না? থাকে তো। তো ওই অংশ যখন আবার ঠান্ডা হবে, তো যে অংশ ঠান্ডা ছিল সেই অংশে আগুন জ্বলে। আজকে দুনিয়ার ফোকাস ওদিকে না, পরে ফোকাসে আমাদের দিকে, এই নগণ্য বাংলাদেশের দিকেই আসবে। অপেক্ষা করেন। বললাম না আমার উন্মাদ মনে হয়? আমি উন্মাদ না আসলে। ওই দূরের ইনফরমেশনটা আমার কাছে আছে। আপনার কাছে থাকলেও আপনাকেও মানুষ উন্মাদই বলতো। কিন্তু আমি আপনাকে উন্মাদ বলবো না, কারণ ওই ইনফরমেশন আপনিও পান। এই জন্য তৈরি থাকেন। তৈরি থাকেন এই সমস্ত কিছুর নিশানি, এই নিশানিগুলোর জন্য তৈরি থাকেন। আর একটা জিনিস কি, প্রতিকূল অবস্থায় নিজেকে লড়াই করার মতো ওই মানসিকতার ভেতরে রাখেন। লড়তে হবে, সাহস থাকা লাগবে, সিদ্ধান্ত নিতে হবে। ওই মোতাবেক আপনি ওইভাবে আগাবেন। তো এটাই আর কি আমি আপনাদেরকে বলতে চাইলাম। বোঝানোর জন্য অনেক কথা তো বলা সম্ভব না। আমি কাউকেই পুরোপুরি ইনফরমেশন দিতে পারি না। কারণ কেন জানি মনে হয় যে বলাটা ঠিক না, অর্থাৎ ডিভাইন বাধা পাই আমি, যে না এই কথা মুখ দিয়ে বলবেন না। যেমন আপনি অনেক কথা বলতে চান বা অনেক কাজ করতে চান, দেখবেন যে কাজটা করতে পারেন না বা বাধা আসে, এটা ডিভাইন বাধা। মানে স্রষ্টা চান না যে আপনি এই কাজটা করেন, বা ওই সময় বাধাটা দিয়ে দেওয়া হলো এই জন্য যে তুই মুখ খুলিস না। আল্লাহ ডিসাইড করেন কখন কোন জায়গায় কি হবে না হবে। মানে আমরাই দুনিয়াতে ধ্বংসযজ্ঞ করি, তিনি সেটা জানেন। আবার আমাদেরকে তিনি মুক্ত করেন সেখান থেকে। কিন্তু আমরা তো ঈমান রাখি আল্লাহর উপরে, এই জন্য আমরা বিশ্বাস করি সমস্ত কিছু আল্লাহর নলেজে আছে, আর সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ অবগত, এবং যেটাই হোক না কেন সেটা আল্লাহর ফয়সালা। আমাদের জন্য সেটা আল্লাহর ফয়সালা। আশা করি আমার পয়েন্ট অফ ভিউটা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, যে আগে যে অংশটুকু শুনেছেন ওটা 3টার আগে রেকর্ড করা, তো 3টা বেজে গিয়েছিল দেখে ওইটুকু আর রেকর্ড করি নাই। এখন আবার এটা কন্টিনিউ করে শুরু করলাম, এখন 3:30 বাজে। আর আর আপাতত এখন না বেশি কথা বলবো না, কিন্তু তারপরে 2টা কথা বলি। দেখুন, সমালোচনা করতে তো মানুষের ভালো লাগে। আমি খুবই
পৈশাচিক আনন্দ পাই কিছু জিনিসে। শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি পৈশাচিক আনন্দ পাই কিছু জিনিসে যখন আমি দেখি যে বাঙালিদের আবেগের উপরে মানুষ যখন থুতু ফেলে তখন। দেখুন, ঘটনা অনেকগুলো ঘটে, কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি যে ঘটনার পেছনে ঘটনা থাকে, ঘটনার পেছনে ঘটনা থাকে। তা আপনার প্রথম দিন ঘটা ঘটনার উপরের পয়েন্ট অফ ভিউ যেটা থাকে সেটা পরের দিন বদলায়, তারপরের দিন বদলায়, তারপরের দিন বদলায়। যত সময় যায় তত এটা বদলায়, এবং দিন শেষে ওই প্রথম দিনের পরে যখন আলটিমেটলি সত্য সামনে বেরিয়ে আসে তখন দেখা যায় আপনি কত বড় আহাম্মক। মানে লিটারেলি আপনি কত বড় আহাম্মক তখন সেটা প্রকাশ পায়। তো এই যে জাজমেন্টাল হয়ে যাওয়া, আমাদের যে স্বভাব, মানে জাজমেন্টাল হয়ে যে কথাবার্তা বলা, এটা তো রক্তের ভেতরে আছে। এটা রক্তের ভেতরে আছে, এটা কখনো দূরে যাবে না। তো আপনি আমি জাজমেন্টাল হয়ে কথা বলবই, কিন্তু তারপরে যখন দেখেন যে আপনার জাজমেন্টের উপরে থুতু মারা হয় তখন আপনার কি লজ্জা করে না? নিজের চেহারা নিজে দেখেন কেমনে? নাকি হায়া লজ্জার কোনো কিছুই নাই? এত ডিটেকটিভ যদি হয়ে যান ভাই, আপনি তো মনে করেন যে মানে সেই হিসেবে আপনাদেরকে তো মানে হায়ার করা দরকার। আপনারা আসলে ডিটেকটিভই না, আপনারা হইতেছেন আহাম্মক। আপনাদেরকে আহাম্মক বানানো খুবই সহজ, কারণ সত্যকে কখনো জানার চেষ্টা করেন নাই, সত্যকে কখনো বোঝার চেষ্টা করেন নাই। সত্য যখন দেখবেন সত্য কতটা ডেডলি এটা আপনি তখন আন্দাজও করতে পারবেন না। অনেক ধরনের খেলা চলে। আপনি যখন ২টা মানুষকে নিয়ে কথা বলবেন, আপনি যখন ১০টা মানুষকে নিয়ে কথা বলবেন, ১০টা মানুষ বা ২টা মানুষ বা ১টা মানুষ, পার্সোনালিটি এতটাই পরিবর্তন মানুষের চলে আসে যেটা আপনি কখনো বুঝতে পারবেন না। আপনি আমাকে দেখতেছেন, আমি আমার ব্যাপারে সত্য কথা যদি বলি, আমার ওই হ্যাডম আছে। তো আমি আপনার সামনে যেরকম, আমি ঘরে আবার আরেক রকম, আমি বাইরে আবার আরেক রকম। আমার ৩টা ফেস। আপনার সামনে আমি একটু রুক্ষ, আপনার সামনে আমি একটু বেশি সত্য কথাবার্তা বলি, কিন্তু যখন আমি আমার ঘরে, আমার নিজের পরিবেশ যেখানে আমার ওয়াইফ আছে, ওইখানে আমি প্রচণ্ড ঠান্ডা মানুষ। আমার ওয়াইফ বলে যে তোমার তো মারাত্মক পরিবর্তন, তোমার তো চিনেই জানা মাঝে মাঝে। আবার বাইরের মানুষ খুব ভালো করে জানে আমি হেভি রুক্ষ মানুষ, মানে মানে এর সাথে ভালো কথা কই যাব না। আমি রাস্তাঘাট দিয়ে চলি, আমি এই এলাকায় থাকি প্রায় ১৫ বছর, এই এলাকায় থাকি। এই এলাকার মানুষের সাথে আমার পরিচয়ই নেই। মানুষ আমাকে দেখে কিন্তু কেউ একটা কথাও কয় না আমার সাথে। যে আমাকে ফলো করে প্রায় ৮-৯ বছর ধরে দেখতেছে রেগুলার, আমি এটা বের হইলেই দেখে। আমার মার সাথে তার কথাবার্তা ছিল, আমার বাসায় আসতো সব কিছু, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার কথা হয় না একটাও। কেন? কারণ আমি বাইরে আবার আরেক রকম। তাহলে আমার ৩টা ফেস। তো যখন ৩টা ফেস, তাহলে আপনার কি সেই ফেসগুলো নাই? ফেসগুলো তো আছে। অন্য মানুষের কি সেই ফেস নাই? সেই ফেস তারও আছে। তো আপনি যখন হুট করে কোনো কিছু দেখতেছেন, আপনি কিছু জানতেছেন না, বুঝতেছেন না। আপনার আছে ফটো কার্ড, আপনার আছে পেজে ফলোয়ার। আপনি একটা পোস্ট করলে সেটা রিচ হইতেছে, এবং আপনি যে পোস্টটা করতেছেন আপনার তার নিজের আত্মসম্মান বোধ, লজ্জা টজ্জা কোনো কিছু নাই। সত্য হোক মিথ্যা হোক, রিজন হইতেছে যে ওই যে ক্লিকে টাকা আসে। যে আমি যেটা জানতে পারছি আরকি, যে আপনার মনিটাইজেশন ফেসবুকে আছে। ভাই বিশ্বাস করেন আমি জানতাম না। বিশ্বাস করেন, আপনি হয়তো আবার কবেন যে কি কয়? আমি জানতাম না যে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া ইউটিউবের চেয়ে তো সহজ। তো আমারে বলছে সেটআপ করতে, আমি এগুলা করবো না। আমার তো শখ নেই। আমি ফেসবুকে দেখতেও পারি না। মানে ফেসবুকের আমি সহ্যই করতে পারি না। কিন্তু মনে করেন যে এই প্ল্যাটফর্ম ছাড়া আমার বাংলাদেশে তার অন্য কোনো প্ল্যাটফর্ম কেউ ব্যবহার করে না। যদি করতো তাহলে আমি ওই জায়গায় চলে যেতাম আর আপনাদের সাথে ওই জায়গা থেকেই কথা কইতাম। তো মনে করেন যে আপনার এই জিনিসগুলোতে যখন আমি দেখি আপনাদের আবেগ উতলায় পড়ে বলকানো পানির মতো। কিন্তু যখন দেখি যে আপনাদের আবেগের উপরে থুতো মারছে তখন এই আমি, আপনি শুনে রাখেন, আপনার ওই আবেগের উপরে থুতো পড়ার পরে মারাত্মক রকমের পৈশাচিক আনন্দ পাই। এটুকু হ্যাডম কারণ নাই স্বীকার করার, আমার আছে। তো এই জন্য বলি যে নিজের টাইম নষ্ট করবেন না। যেমন দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম, তাই না? আমি রেকর্ড করছিলাম প্রায় ০.৫ ঘন্টার মতো, ৩টা বেজে গেছে, আমি আমার রেকর্ডিং থামাই দিয়েছি। কারণ আমার নিয়মই এইটা যে আমি কক্ষনো রেকর্ড করবো না ৩টার পরে। মানে আমার মানে আস্তে আস্তে টাইম আরও পেছনের দিকে নেওয়া লাগবে, ওটা ২:৩০টার দিকে নেওয়া লাগবে আমাকে পরে। তো আমি এটা রেকর্ড করবো না, কারণ আমার কিছু টাইম আমার তো বরাদ্দ করা আমার লাইফে। তো আপনাদের জন্য আমার টাইম বরাদ্দ করা, আবার কিছু জায়গায় দেখবেন যে টাইম বরাদ্দ করা। টাইমটাকে গুরুত্ব দেন আপনার।
এই সময়টা হারায় গেলে না অনেক কিছু হারায় ফেলবেন। আসলেই হারায় ফেলবেন। বরং এই যে মনে করেন যে মানুষের সাথে তর্কাতর্কি করে আসলে কোনো লাভ নাই। ওইটা লস। ওই ইগোর খেলায় খেলে আসলে লাভ নাই। ২ দিন পরে তো ওটা মনে থাকতেছে না আপনার। আর তার সাথে তো আপনি যুদ্ধও করতেছেন না। তো এগুলো কইরা সময় নষ্ট না করে নিজেকে বাতিকগ্রস্ত না বানায়া লাইনে আসার চেষ্টা করেন। ইবাদত থেকে দূরে সরে গেছেন। ইবাদতগুলাকে ক্যারি করার চেষ্টা করেন। জিকির করেন, জিকির আজকার করেন। ২-১ টা দোয়া মুখস্থ করেন, ২-১ টা সূরা মুখস্থ করার চেষ্টা করেন। হয়তো দেখা গেছে ১০ টা সূরা মুখস্থ করতেছেন, ওইটা দিয়ে নামাজ পড়তেছেন। একটু আগান সামনের দিকে। শেষ বয়সের জন্য কেন রাখবেন? শেষ বয়স পর্যন্ত বাঁচেন কিনা তারই তো ঠিক ঠিকানা নেই। কালকে আমি মরে যাই কিনা তার তো ঠিক ঠিকানা নেই। আমার আইডি থেকে আমার আইডির অ্যাক্সেস থাকবে আমার ওয়াইফের কাছে। আমার আইডির অ্যাক্সেস আছে আমার টিমের লোকের কাছে। আমার ওয়াইফই সম্ভবত তো এটা পারবে না জীবনে করতে। তো আমার টিমের লোকই মেসেজ দেয়া মানে পোস্ট দিয়ে কবে যে ওয়াহিদ ভাই ইজ ডেড। সে আর দুনিয়াতে নাই। আমার থোবরাও দেখলেন না আপনার কোনোদিন। মানে এইটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলি। কেন জানেন? কারণ আমি বিশ্বাস করি তো। আমি তো জানি যে আমি মরে যাবো। তো আমারে কামাই করতে হবে। এই ক্ষণিকের জীবনটা কিছুই না। বিশাল জীবন পড়ে আছে যেটা কথা আল্লাহ বাবা বলছে। তো এগুলোর পিছনে বাতিগ্রস্ত হইয়েন না। বাতিগ্রস্ত হলে একটু মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন না। ঘরে অশান্তি, বাইরে অশান্তি। নিজের পরিবারকে সময় দেন। অশান্তি থাকলে, দুঃখ থাকলে, কষ্ট থাকলে সেগুলো থেকে ধীরে ধীরে বাইরে আসার চেষ্টা করেন আলাপ আলোচনার মাধ্যমে। আমি জানি অনেক কঠিন কিন্তু তারপরেও কোনো ডিসিশন নিতে হবে আপনাকে। আপনার নিজের জন্য। বাতিগ্রস্ত হয়ে যান না। পরে আসলেই কিচ্ছু থাকবে না দুনিয়াতে। তো এবার যাওয়ার আগে যে ২ টা সাবজেক্ট নিয়ে কথা বলি। এক হচ্ছে বোবা, বোবা ধরা। মানে এটাকে সায়েন্স কিন্তু বলে যে আপনার ওই স্লিপ প্যারালাইসিস বা কোনো কিছু। মনে নাই এটা কোন টার্মে সায়েন্স বলে আরকি। কিন্তু আমি একটা কথা বলি। আপনি কোন বোবা ধরাটা কি? মানে আপনি কি মানে মানে ওই সময় আপনি এক্সপেরিয়েন্স করেন কি? কেউ এক্সপেরিয়েন্স করে যে তার মুখের সামনে আ অনেকগুলো মাছি অথবা অনেকগুলো মশা। একটা ফেইসের আকারের মতো। কিন্তু ওগুলো মশার মতো বা মাছির মতো। এবং ওই সময় সে চোকিং অনুভব করে। চোকিং অনুভব করুক অথবা নিজের উপরে চাপ অনুভব করুক, অথবা শ্বাস নিতে না পারুক, অথবা তার যদি মনে হয় যে সে ডুবে যাচ্ছে, অথবা তার যদি মনে হয় যে ট্রায়াঙ্গল করতেছে কিন্তু চোখও করতেছে না। মানে আপনার গলা পুরোপুরি দম বন্ধও করতেছে না। আবার আপনি সেই সিচুয়েশন থেকে জাগতেও পারতেছেন না। এইটা হতেছে সেই জিনিস। মানে আপনি জাগতেও পারতেছেন না বাট আপনি এক্সপেরিয়েন্স করতেছেন আপনার চোখের সামনে একটা ফেস। কখনো ওইটা ফেস, কখনো ওইটা মশা, কখনো ওইটা মাছি কিন্তু ফেসের আকারে। আপনি দেখবেন যে আপনি অনেক সময় ওই চোকিং হচ্ছে আপনার, আপনি বোবা ধরেছে আপনাকে। চোকিং হচ্ছে আপনার হাত নাড়াবেন এদিক ওদিক। আপনি কিন্তু হাত নাড়াবেন এদিক ওদিক। ঠিক আছে? তো এই সময়টা কি? আপনি আপনি এটাকে যে ফেস করতেছেন বোবা। মানে জিনিসটা কি এরকম হয়ে যায় যে হুট করে আপনাকে বোবা ধরছে, আপনি আশপাশে কোথাও জিন ছিল সে আইসা আপনার গলা টিপে ধরলো, জিনিসটা কি এরকম? জিনিসটা তো সবসময় এরকম না। এটাকে বোবায় ধরা বলা হয় কারণ এটা একটা টার্ম সেট হয়ে গেছে। এই টার্ম তো আপনি আর বদলাইতে পারবেন না। তো এইটা ঘটে ২ কারণে। এটা স্ট্রেইট ফরওয়ার্ড ২ টা কারণে ঘটে। ১, যখন বডি থেকে রূহ বের হবে না? এই যে সময়টা আপনার বডি থেকে রূহ বের হয় এটা কিন্তু আল্লাহর মানে এটা কিন্তু আল্লাহর ইয়া। আল্লাহ আপনাকে মৃত্যু করে দিতেছেন। আপনি ঘুমায় যেতেছেন, আপনার বডি থেকে রূহ বের হয়ে যেতেছে। তো রূহটা যে সময় বের হইতেছে ওই একই সময় আপনি কিন্তু ভুলে গেলে চলবে না যে আপনার সাথে আরও ২ জন লোক আছে। আপনার নিজের কারিন আর নফস যে আপনার সাথী। ডেথ পর্যন্ত তারা আপনার সাথে থাকবে। ডেথের পরে তাদের সাথে কোনো কানেকশন থাকবে না। কখনো আপনি তাদেরকে নিজে দেখতেছেন। ওই যে স্ট্র্যাঙ্গুলেশন পিরিয়ড যেটাকে বলে, যে সময় আপনি চোখ অনুভব করতেছেন কিন্তু দম আটকাইতেছে না, ওই সময় এটা হইতেছে তারা। কারণ আপনারা তো ওর গলা টিপে ধরে লাভ নেই। তখন হইতেছে কি, যেই কারণে ওই যে আমরা তো আর কারিন বা নফসের ব্লকেট দেখি না। কারিন বা নফস যে আপনার গলা টিপে ধরে রাখছে সেটা তো আমরা দেখি না। কিন্তু যখন আমরা উইটনেস করি ওটা কিছু মোমেন্টের জন্য তখন এটা এরকম হয়। তখন কিন্তু আপনি ফেস দেখবেন, ডিরেক্ট ফেস দেখবেন। আমি আবারও বলি, আপনি আপনার ডিরেক্ট ফেস দেখবেন অথবা অন্য কারো মানুষের ডিরেক্ট ফেস দেখবেন। ঠিক আছে? মানে একটা ফেসের স্ট্রাকচার বুঝবেন কিন্তু সেটা কিন্তু কীটপতঙ্গের না, অথবা সেটা ডিমনিক না।
তো যখন আপনি দেখবেন যে অন্য ক্ষেত্রে যে যখন দেখবেন যে ডিমনিক অথবা কীটপতঙ্গ এবং ওইটা আপনার সাথে ১ বার হোক, ২ বার হোক বা বারবার হোক, এটা তখন একদম সহজ যে এটা হচ্ছে সেই জিনিস। কে? এন্টিটি। এন্টিটি এখন আশপাশে ছিল যেটা আপনি জানতেন না। অথবা এন্টিটি আপনার ক্ষতি করার জন্যই ঘুরতেছে সেটা আপনি জানেন না। মানে আপনি ১০০ টা কারণ বের করতে পারেন যে এন্টিটি কেন আপনাকে অ্যাটাক করছে। রিজন আপনি নিজেই জানেন না। এজন্য কারণ ১০০ টা তৈরি হয়ে যায় তখন। ওরা যে অ্যাটাক করার চেষ্টা করতেছে ওরা তো অ্যাটাক করে ঘুমের ভিতরে সবচাইতে বেশি। কেন? কারণ যত সেহের করা হয়, যত বান মারা হয়, যত জাদু করা হয়, যত তাবিজ তোমার করা হয়, এগুলোর নির্দিষ্ট সময় করলেও এগুলোর যখন ইফেক্ট আপনার উপরে পড়তে হবে বা আপনার উপরে যখন এদের কাজগুলো এরা করার জন্য আসে, ওইটা তখনই আসে যখন আপনি ঘুমে রয়েছেন। আপনার শরীরে এসে যখন এনগ্রেভ করবে, যখন আপনি তো জানেন না, ওরা যখন বান মারে, জাদু করে আপনার শরীরের হাড়ের উপরেও ওরা ওদের নকশাগুলো আইকা রেখা চলে যায়। তো আমরা যেই কাজগুলা করি বা অন্য লোকেরা যে কাজগুলা করে আপনাদের জন্য, ওই কাজগুলার বদৌলতে ওই নকশাগুলো এখানে ডেস্ট্রয় হয়ে যায় ভেতরে। কারণ সেই জ্ঞান আপনি বাইরে পাবেন না। সেই জ্ঞান আপনি কিতাবে, পুস্তকে কোথাও পাবেন না। সেটা সম্পূর্ণ রুহানি। কারণ আমি কাজ করতেছি, আমি জানি আমাকে বলা হয়েছে যে আপনার বুকের হাড়ের উপরে এনগ্রেভ করা আছে। তো আমি যখন আমল করতেছি, আমার ফোকাস ওইটার উপরেই থাকবে যে আমি ওইটা নষ্ট হয়ে যাক। আল্লাহর রহমতে ওইটা নষ্ট হয়ে যাক। আল্লাহর হুকুমে ওইটা নষ্ট হয়ে যাক। কারণ আমি জানি ওইটা কোথায় কি করতেছে না করতেছে। তো এই ২ টা কারণ। এক, যে সময় আপনারা ফেস দেখতে পারতেছেন, আপনার চোখ হইতেছে কিন্তু আপনার মরার মতো কন্ডিশন হইতেছে। মানে আপনার ওয়েক আপ হওয়ার মতো কন্ডিশন না। আবার আপনি কষ্ট ফিল করতেছেন, আবার চাপ অনুভব করতেছেন বা একটা স্ট্রাঙ্গুলেশন যেটাতে আপনার ক্ষতি হইতেছে না, সেটা আপনার নিজেরই কারিন। যেটার বিভিন্ন ফেস আপনি দেখতে পারেন। কারণ কারিন কিন্তু আপনার মস্তিষ্কের প্রত্যেকটা মেমোরিকে সে অ্যাক্সেস করতে পারে। এবং সে নিজের কাজ কি করতেছে তার তো কোনো স্টেশন নাই। সে কিন্তু ঘুমায় না। সে কিন্তু ২৪ ঘন্টা জাগ্রত। সে ২৪ ঘন্টা কুমন্ত্রণা দেয়। নইলে আপনি স্বপ্ন দেখতেছেন কিভাবে? আবার অনেক মানুষ স্বপ্ন দেখে না। তার স্বপ্নকে ব্লকেট করে রেখে দেয়। কারণ কারিনের মিশনই আলাদা। ওর মিশন কখনো বুঝে উঠতে পারবেন না উপলব্ধি করা ছাড়া। নফস কখনো এইভাবে আপনার চোখের সামনে আসবে না। কিন্তু যখন আপনি একটা ফেস বুঝতে পারবেন না, ওইখানে ডিমনিক একটা ফেস থাকবে, কীটপতঙ্গ থাকবে যেটা বড়ু, 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 বড়ু করবে আপনার চেহারা বরাবর। আপনি কষ্ট পাচ্ছেন, স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছে, দম আটকায় যেতেছে, পানিতে পড়ে যেতেছেন, উপর থেকে নিচে পড়তেছেন। আপনাকে জাগতে দিচ্ছে না। এটা হইতেছে এন্টিটি এবং ওইখানে ১০০ টা কারণ থাকতে পারে। ওই কারণগুলোর উপরে তখন আপনার ট্রিটমেন্ট করতে হয়। ধরুন যে আপনার উপরে কেউ জাদু করছে, তাহলে সেটার ট্রিটমেন্ট আলাদা। ধরুন যে আপনার উপরে কেউ বান মারছে, সেটার ট্রিটমেন্ট আলাদা। ধরুন যে যেটাই করুক না কেন, সেটার ট্রিটমেন্ট আলাদা। এখন আপনি এটা থেকে বাঁচবেন কিভাবে? দেখেন, যদি ওর ওই সময় মানে আপনার যদি মানে কপালে লাগাই থাকে যে মানে মুনতাসিরের ওই সময় গলা টিপা ধরবে, কিন্তু ওটা ধরবেই। ১ম কথা হচ্ছে তাকদিরের উপরে ভরসা রাখেন। যেটাই হইতেছে সেটার এগেইনস্ট আপনার লড়তে হবে। এখন লড়বেন কিভাবে? নেক্সট টাইম যদি আবার এরকম একটা ঘটনা ঘটে, তাহলে আপনি করবেন কি যে রাত্রেবেলা আপনি সবার আগে পাকসাফ হয়ে নিবেন। পাকসাফ হওয়ার পরে আপনি আপনার আশপাশে সূরা কাহফটা চালায় রাখলেন রাত্রেবেলা। ছোট মানে মৃদু কণ্ঠস্বরে চালায় রাখলেন, যাতে আপনি আপনার কানে শুনতে পারেন। এবং আপনি চেষ্টা করবেন কি ওই ঘুমাচ্ছেন আপনি সূরা ফালাক করতে, সরি, কাহফটা শুনতে, শুনতে, এবং যতটুকু পারেন লিপ সিঙ্ক করেন। মানে ওয়ার্ডগুলো যদি বুঝতে পারেন ওয়ার্ডগুলো উচ্চারণ করেন। যেমন আর যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনি ওনার সাথে ওই সাথে ওইটা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতক্ষণ পর্যন্ত না ঘুমায় যেতেছেন। শরীরের উপরে ফু দিতে পারেন, ওটা মানসিক প্রশান্তির জন্য, কিন্তু ওগুলোতে আসলে কাজ হয় না। যদি অ্যাটাক করার হয় সে অ্যাটাক করবেই। এখন আপনি যদি বিশ্বাস করেন যে আমার হেফাজত আল্লাহ করবে, এর উপর আর কোনো কথাই নেই। কোনো শব্দই নেই। এইটাই ফুল স্টপ। যে আপনার হেফাজত আল্লাহ করবে। তো তখন আপনি এটা কেমনে করবেন? এইটা হইতেছে আপনি ঘুমানোর সময় সত্যিকার অর্থে আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ, আপনি তো আমাকে আপনি জাগ্রত করতেছেন, আবার আপনি আমাকেই মৃত করতেছেন। আপনি আমার হেফাজত করেন। বুঝতে পারছেন? আল্লাহর কাছে আপনি এই দোয়া করবেন। তিনি আপনার হেফাজত করবেন। তিনিই হেফাজত করবেন সবার। তিনি ছাড়া কারো কোনো রক্ষা নাই, কারোর কোনো গতি নেই, কোনো কিচ্ছু নাই। আমরা আসছি তার কাছ থেকে, কেন যাবো তার কাছে? আমাদের হেফাজতও তিনি করেন, রিজিকও দান করেন, মাফও করেন, অফুরন্ত খুশিও দেন, অফুরন্ত দুঃখও দেন। আবার পরীক্ষার মধ্যেও ফেলান, পরীক্ষা পাসও করে, উত্তরণও করায় দেন।
উনার মহিমান্বিত কর্মকাণ্ডের ব্যাপারে বইলা শেষও করা যাবে না। উনার প্রশংসা কইরা কখনো শেষ করা সম্ভব না। সর্বদা আল্লাহর প্রশংসা করবেন। আমি আর সাবজেক্ট নিয়ে কথা বলতে পারতেছি না। আমার প্রচণ্ড খারাপ লাগতেছে এখন। আমরা অন্য আরেকদিন আরেকটু বেশি কথা বলবো ইনশাআল্লাহ। আমি একটা পোস্ট করে নেব। ওইখানে আপনাদের প্রশ্ন নিয়ে সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এটা আমি এখন শেষ করে দিই। পডকাস্টটা আজকে এখানে শেষ করে দিই। তো ১০ মিনিট পরে আরকি ওইটা শুনতে পাবেন। এখন তো হিসাব করতেছি প্রায় ৫০ মিনিট। ওই ৭-৮ মিনিট পরে আপনি আজকের পর্বটা শুনতে পাবেন। ওইটা হচ্ছে ওই শ্মশানে যাওয়া পড়েছিল একবার কিছু জিনিস নষ্ট করার জন্য, একটা পরিবারের কাজ করার জন্য। সেইটা আরকি শেয়ার করেছি। কারণ এই সপ্তাহে আমি জুম্মনের সাথে কথা বলতে পারি নাই। ওরও শরীর খারাপ। জুম্মনের সাথেও কথা বলতে পারিনি। আবার আমি ইচ্ছা করেই চাই নাই যে অল্টার ইভেন্টের শেষের ৩ পর্ব মানে আপাতত চালাতে। আরও কিছুদিন পরে ওইটা করব। কারণ আমার নিজের একটু সমস্যা হচ্ছে এখন। এইজন্য আরকি করি নাই। তো পডকাস্ট শেষ করার আগে একটা কথা বলি। আপনার আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। আপনার আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, তার উপরে ভরসা রাখবেন। মাথায় রাখবেন আপনি সমুদ্র যদি পড়েন, আপনার ওইখানে আল্লাহ ছাড়া অন্য কেউ উদ্ধার করতে পারবে না। আপনি সমুদ্রে যদি আটকা পড়েন, কেউ নাই কোথাও, ওইখানেও রিজিক আল্লাহ আপনারে দিবে। কেমনে দিবে আমি জানি না। ওটা উনার ব্যাপার। আপনি যদি বদ্ধ করে থাকেন, ওইখানেও উনি আপনার রিজিক পাঠাবে। কেমনে পাঠাবে আমি জানি না। ওটা উনার ব্যাপার। উনি সর্বদা আপনার উপরে নজর রাখে। উনি সর্বদা আপনাকে দেখে। উনি আপনার ব্যাপারে আপনার সমস্ত কিছুর ব্যাপারে আগে থেকে অবগত। আপনি কি করতেছেন সেইটাও উনি জানেন। আর আপনি একবার উনার প্রশংসা করলে উনি অত্যন্ত খুশি হন। আপনি যেই রকম বান্দাই হন না কেন, আপনি তার বান্দা। আপনি তার প্রশংসা করবেন, তার ইবাদত করবেন, তার প্রশংসা করবেন, তার ইবাদত করবেন। তিনি আপনাকে হেফাজতে রাখবেন। আর সবসময় আল্লাহ রাসূলের নামে বেশি, বেশি দুরূদ পড়বেন। তিনি হইতেছেন আমাদের শিক্ষক, আমাদের আসল গাইডলাইন। আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ।